ছোট্ট এক ঘরে এক গরিব কাঠুরিয়া তার ৩ মেয়েকে নিয়ে বসবাস করত। তার স্ত্রী বহু বছর আগেই মৃত্যুবরণ করে। বড় মেয়ের নাম ছিল পার্বতী, সে সারা দিন বিছানায় শুয়ে থাকত। মেঝো মেয়ের নাম ছিল বকুল, সে সারা দিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকত। সবার ছোট মেয়ের নাম ছিল শ্যামা, সে সারা দিন খাওয়া দাওয়া করত। প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বাবুলাল জঙ্গলে গিয়ে অনেক পরিশ্রম করে কাঠ কেটে বাজারে এনে সেগুলো তার মহাজনের কাছে বিক্রি করে অতি সামান্য কিছু অর্থ লাভ করত। বকুল, শ্যামা, শুধু তোরা দুজন কেন এলি? পার্বতী মা এলো না যে? হ্যাঁ, দিদি বলেছে তার খাবার তোমায় ঘরে দিয়ে আসতে। তাছাড়া এইসব চাইপাশ খাওয়ার জন্য দিদি না এসে ভালোই করেছে। এইসব রোজ রোজ ডাল ভাত খেতে খেতে মুখটা পচে গেল, তার উপর তোমার যে জঘন্য রান্না। মেজদি একদম ঠিক বলেছে বাবা, তোমার হাতের রান্না এত জঘন্য হয় মুখে তোলা যায় না। আমি এত পেটুক তাও খেতে পারি না, একটা কাজের ঝি রেখে দিতে বলছি তাও শোনো না। তোরা হাতে পায়ে বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোরা এখনো বাবার কষ্ট বুঝে উঠতে পারিসনি। তোরা তিনটা বোন থাকতে কাজের ঝি আমি কেন রাখবো? তোরা 3জন সংসারের কাজে একটু হাত লাগালেই তো হয়। আমি বাহিরে কাজ করে ঘরের এত কিছু কি করে করতে পারি? শত হোক আমি তো পুরুষ মানুষ, রান্না বান্না এর চেয়ে ভালো কি করে করব? ছোটবেলার থেকেই দেখে আসছি তোমার কাছে কিছু চাইলেই শুধু অভাব অভাব। আমাদের জন্য তো কিছুই করতে পারলে না। মানুষের বাবারা তাদের সন্তানদের জন্য কত কিছু করে, এখন আবার আমাদেরকে কাজের ঝিয়ের কাজ করতে বলছো বাবা তুমি? তোমার হাতের এরকম জঘন্য রান্না আর খাওয়া সম্ভব না, বুঝেছো বাবা? হ্যাঁ বাবা হ্যাঁ, এইসব রোজ রোজ ডাল ভাত, তাও আবার তোমার হাতের জঘন্য রান্না সম্ভব না, সম্ভব না। কাজের ঝি রাখো আর ভালো খাবারের ব্যবস্থা করো, ব্যাস। না হলে আমরা 3 বোনের কেউই খাবো না, খাবো না, খাবো না, বুঝেছো বাবা? এবার তুমি সিদ্ধান্ত নিবে কি করবে। হ্যাঁ, হ্যাঁ, ওরে মায়েরা, তোরা এমন করে বলিস না। তোরা না খেলে যে অসুস্থ হয়ে যাবি। আজকের মতো খেয়ে নে। আমি 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 ব্যবস্থা করছি কিছু একটা। 2 মেয়ে খাবার খাওয়ার পর কাঠুরিয়া বাবুলাল তার বড় কন্যার জন্য খাবার নিয়ে যায়। এই নে মা পার্বতী, তুই তো খেতে যাসনি, তোর খাবারটা নিয়ে এলাম। জলদি জলদি খা মা, আজকে এমনিতেই আমার কাজে যেতে দেরি হয়ে গেল। এইসব জঘন্য খাবার আমার ঘর পর্যন্ত বয়ে আনার তো কোনো প্রয়োজন ছিল না বাবা। দয়া করে মাছ মাংসের ব্যবস্থা করো, ওইসব খেয়ে একটু প্রাণটা জুড়াতে চাই। যদি 3 মেয়ের ভরণ পোষণ নিতেই না পারো, জন্ম কেন দিয়েছিলে শুনি? মারে, তোরা কি ভুলে যাচ্ছিস তোদের বাবা সামান্য এক কাঠুরিয়া? কাঠ বিক্রি হলেই তার সংসার চলে, নতুবা চলে না। তোরা কেন তোদের বাবার উপর এভাবে বোঝা চাপিয়ে দিচ্ছিস? তোরা আমায় না বুঝলে কে বুঝবে? চুপচাপ খেয়ে নে মা, আমার কাজে যেতে হবে। দেরি হলে মহাজন আবার কাঠ নিতে চাইবে না। এইসব শুনে পার্বতী রেগেমেগে তার বাবার হাতের থালা ফেলে দেয়। আহ, আহ, এ তুই কি করলি পার্বতী? এত কষ্ট করি বাহিরে সারাদিন তোদের মুখে দুমুঠো ভাত দেবার জন্য সে ভাত মাটিতে ফেলে দিলি? হ্যাঁ, হ্যাঁ ফেলেছি, বেশ করেছি। বললাম তো এইসব ছাইপাশ খাবো না, কেন বারবার জোর করছিলে খাওয়ানোর জন্য? মাছ মাংসের ব্যবস্থা করো, তুমি যেখান থেকে পারো ব্যবস্থা করো। ওইসব ছাড়া আর খাবো না, বুঝেছো? আর এই নোংরাগুলো পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি যে করেই হোক আজ ভালো খাবারের ব্যবস্থা করে তবে বাড়ি ফিরবো, আর কাজের ঝিও রাখার ব্যবস্থা করব। কিন্তু মা, এখন আমার কাজে এমনিতেই বিলম্ব হয়ে গেছে, বেশি দেরি হলে কাঠগুলো বিক্রি হবে না। তুই একটু এই জায়গাটা পরিষ্কার করে দে রে মা। কি কি বললে? আমায় তুমি এই নোংরা পরিষ্কার করতে বলছো? এত সুন্দরী মেয়েকে কি করে কাজ করতে বলো? কাজ করলে আমার হাতগুলো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, নিজে পরিষ্কার করে নাও, বুঝেছো? এরপর বাবুলাল খাবারগুলো পরিষ্কার করে নেয়। এরপর বাবুলাল জঙ্গলে গিয়ে জলদি জলদি কাঠ কাটতে থাকে। মনে মনে সে ভীষণ কষ্ট পেয়েছিল তার 3 মেয়ের আচরণে। মহাজন, আপনি যেমন ধরনের কাঠ চেয়েছিলেন ঠিক তেমন কাঠই জোগাড় করে এনেছি। একেবারে শুকনা করকরা আর তরতাজা কাঠগুলো ধরুন, আর আমায় কিছু টাকা এখনই দিয়ে দিন। না না, তোমার কাঠ আমার প্রয়োজন নেই বাবুলাল, এগুলো নিয়ে চলে যাও, অন্য কোথাও বিক্রি করো। এ কি বলছেন মহাজন? আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমন কাঠই আপনার জন্য এনেছি। এখন আপনি কেন নেবেন না? এ অবেলায় খদ্দের কোথায় পাবো?
এসব কি বলছেন মহাজন? এমন কথা শুনে বাবুলালের মহাজন চারদিক চেয়ে নেয়, এরপর বলে, বেটা, তোর কাঠগুলো সকাল 9টার মাঝে আমায় দেওয়ার কথা ছিল, এখন বাজে বেলা 12টা। তার উপর আবার এসে আমার কাছে প্রশ্ন করছিস যে আমি কেন তোর কাঠ নিচ্ছি না। তোকে আর এই কাজেই আমি রাখবো না। তোর কাঠ নিয়ে তুই আমার জায়গা থেকে বিদায় হ। ঈশ্বর, এবার আমি কি করি? কাঠগুলো বিক্রি করা হলো না, কাজটাও গেল। কিছু একটা করতে হবে। হঠাৎ বাবুলালের এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। তুমি কে বাবা? কোনো চিন্তায় আছো নাকি? চেহারাটা অমন দেখাচ্ছে কেন? কাকা বাবু, আমার মালিক এই কাঠগুলো আমার থেকে নেয়নি। এই কাঠগুলো বিক্রি না করতে পারলে আমার তিনটা মেয়ের মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। আপনি এই কাঠগুলো নেবেন কাকা বাবু? অনেক ভালো কাঠ, একেবারে শুকনো গাছের কাঠ। নিলে অনেক ভালো হবে আপনার। নিতে পারলে তো নিতাম বাবা। আমি হলাম এক গরিব বুড়ো, এত ভালো মানের কাঠ কেনার তো সামর্থ্য নেই বাবা। যদি একটু কম সম। ঠিক আছে কাকা বাবু, আপনি না হয় 50-60 টাকা দিয়ে দিন, তাও হয়ে যাবে। আপনি তাও নিন কাকা বাবু, আমায় একটু বাঁচান। আচ্ছা বাবা, তাহলে আমার সাথে এসো। আমার সাথে এখন পয়সা কড়ি নেই। বাড়ি চলো, ওখান থেকে পয়সা তোমায় দিয়ে কাঠটা নিয়ে নেবো। আসো বাবা, আসো। ঠিক আছে কাকা বাবু, চলুন চলুন। কে গো, সে কখন তোমায় কটা সবজি আনতে পাঠালাম, এতক্ষণ লাগে নাকি? আর সাথে ওটা কে গো? ওর নাম হলো কাঠুরিয়া বাবুলাল। আমাদের রান্নার কাঠ ফুরিয়ে গেছে বলছিলে না তুমি, তো সেই জন্য ওকে নিয়ে এলাম। আমার সাথে টাকা নেই, 50টা টাকা দাও তো, ওর কাঠগুলো নেই আমরা। ওর কাঠগুলো বেশ ভালো। মরণ, এই মুহূর্তে 50টা টাকা দিয়ে কাঠ কেনার কোনো সামর্থ্য কি আছে আমাদের? আমি তো আশেপাশের থেকে গাছপালা কুড়িয়েই রান্না বান্না করে নিতাম। এই মুহূর্তে কাঠ নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? যা করো না তুমি। মাসিমা, আপনি কাকাবাবুকে দয়া করে বকবেন না। আসলে আমি অনেক বিপদে পড়েছি, বিধায় আমাকে সাহায্য করার জন্যই কাকাবাবু আমার থেকে কাঠগুলো কিনছেন। বাড়িতে আসা অতিথিদের সাথে কেমন আচরণ করা লাগে ভুলে গেলে নাকি? টাকাটা আনো আর ওর দুপুরের খাবারের ব্যবস্থা করো। দুইজন বুড়া বুড়িরই খাবার দাবার ঠিক মতো জোটে না, এরপর 2 দিন পর পর আবার কোত্থেকে মেহমান জুটিয়ে আনো। ভর দুপুরে এসেছে, খালি মুখে বিদায় করলেও তো অমঙ্গল হবে। যাগে, ওকে নিয়ে বসো। এরপর কাদম্বিনী বুড়ি তাদের জন্য রান্না করতে করতে বলতে থাকে, বুড়োটার দিকে আমার সবচেয়ে রাগ। বুড়োটা তো জানে তার সংসারের অবস্থা কি, তারপরও ঘরে মেহমান কেন নিয়ে আসে? এমনিতেই শুরু থেকেই আমার জন্য আপনাকে অনেক বিপদে পড়তে হচ্ছে কাকাবাবু। এরপর আবার খাবার দাবারের কি দরকার ছিল বলুন তো? তুই যখন বুঝো, এরপর থেকে ভর দুপুরে আর কারো বাড়িতে মুখ তুলে চলে আসবে না, বুঝেছ? যত সব আদিক্যতা। কাদম্বিনী, আবারও অতিথিদের সাথে খারাপ আচরণ করছো তুমি। আর বাবা, তুমি ওসব বলো না, এটা আমাদের পরম্পরা। আমরা গরিব হতে পারি, কিন্তু অতিথিদের খালি মুখে ফিরতে দিই না। তুমি খাও বাবা, খাও। একটা কথা বলবো ভাবছি, আপনাদের তো যথেষ্ট বয়স হয়েছে কাকাবাবু কাকিমা, আপনাদের সংসার চলে কি করে? মানে আপনাদের ছেলে পুলে সব কোথায় আছে যদি বলতেন একটু। বাবা রে, একটা মাত্র আদরের ছেলে ছিল, অনেক কষ্ট করে বড় করে বিয়ে দিলাম। এরপর ছেলে বউ নিয়ে এখন শহরে থাকে, আর আমি তো কোনো কাজই করতে পারি না। তোমার কাকিই সব সামলায় বাবা। 3টা বাড়িতে বুড়ো বয়সে হাড় ভাঙা খাটুনি করে মাস শেষে কটা টাকা কামিয়ে নুন ভাত জুগাই, তার উপর মাইনে চাইলে তারা আবার দিতেও চায় না। এই হলো কপাল, সবই কপাল। কাকাবাবু কাকিমা, কিছু মনে না করলে আমি একটা প্রস্তাব দিতে পারি। কাকিমা, আপনি কি আমার বাড়িতে আসবেন? আমার তিনটা মেয়ে আছে, তাদেরকে ঠাম্মির মতো দেখাশোনা করবেন, আর তাদের মন মতো একটু রান্নাবান্না করে দিবেন। আমি আপনার মাইনে একেবারে সময়ের আগে চুকিয়ে দিব। আমি নিজে কষ্ট করে খেতে পারি, কিন্তু অন্যের হক মেরে খাই না মাসিমা। আপনি যদি আসতেন আমার খুব ভালো হতো। আমাকে ঠিকঠাক মাইনে দিলে আমার কোনো সমস্যা নেই। আর একটা জিনিস,
বুড়ো স্বামীকে রেখে যাচ্ছি, তার খরচও তোমায় দিতে হবে বাপু, তাহলে আমি যাব, এই আমার কথা। এরপর থেকে বাবুলালের বাড়িতে কাদম্বিনী বুড়ি কাজ করতে শুরু করে। কাকিমা, আমি কাজে যাচ্ছি। আমার মেয়েরা ঘুম থেকে উঠলে ওদের একটু খাবারটা বেড়ে দিও। আর ওরা ছেলে মানুষ তো, উল্টাপাল্টা কিছু বললে মনে কিছু নিও না, কেমন? হয়েছে হয়েছে, অত চিন্তা করতে হবে না, ছেলে পুলে তো আমরাও মানুষ করেছি, তুমি কাজে যাও বাবা। আরে বাহ বুড়ি, তোমার হাতে রান্না তো ভীষণ স্বাদের। হ্যাঁ রে বড়দি, বাবা এতদিনে একটা ভালো কাজ করেছে, এরকম কাজের জি থাকলে আমাদের খাবার দাবারের আর কোনো কষ্টই হবে না বল। এই যে দাদু ভাইরা, তোমরা তিনজন তো যথেষ্ট বড় হয়েছো, তা তোমরা তিনজন একটু সংসারের কাজে হাত লাগালে তো তোমার বাবার টাকা খরচ করে আর আমায় রাখতে হতো না, টাকাগুলো বাঁচতো, তাই না? তাই নাকি? তা তোমার আমার বাবার উপর এত পিরিত, তুমি তাহলে বিনে পয়সায় ঘরের কাজগুলো করে দিলেই তো হয়, তোমার টাকাও লাগবে, আবার আমার বাবার উপর আলগা পিরিতও দেখাতে হবে নাকি? এরপর থেকে এই ধরনের কথা বললে তোমার হচ্ছে, বুঝেছো? যত সব ঝামেলা। আবার যদি সামর্থ্য থাকতো, আমি বিনে পয়সাতেই তোদের বাড়ি কাজ করে দিতাম, তোর বাপের মতো ভালো মানুষ যদি আমার ছেলেটা হতো, আমার লোকের বাড়ি কাজ করতে হতো না। এভাবেই হাসি কান্নায় কেটে যায় বেশ কিছু মাস। একদিন এক মস্ত বড় ঘর থেকে পার্বতীর জন্য বিয়ের সম্বন্ধ আসে। আমি হলাম এই গ্রামের 1 নম্বর ব্যবসায়ী। ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পর এই ছোট্ট বোনটিকে নিয়ে অনেক কষ্ট করেছি। ধীরে ধীরে বিধাতা আমার উপর মুখ তুলে চেয়েছেন। এখন আমার টাকা পয়সার আর কোনো সমস্যাই নেই। আপনার এমন সুন্দরী মেয়ে আমি আমার ঘরের বউ করে নিতে চাই। আমার তো এটা অতি সৌভাগ্য বাবা, তোমার মতো এত বড় ব্যবসায়ী আমার মতোই গরিবের বাড়িতে সম্বন্ধ করতে চাইছে। আমার কোনো আপত্তি নেই যদি আমার মেয়ের আপত্তি না থাকে, এই আর কি। আমি খুব শীঘ্রই তোমাদের হাত এক করতে চাই। আমারও কোনো আপত্তি নেই, যদিও ছেলে দেখতে কালো, কিন্তু কালোই আমার জন্য ভালো, কারণ টাকাই গলার মালা। অন্যদিকে ছেলের বোন মনে মনে ভাবতে থাকে, বাবারে বাবা, হবু বৌদি কত সুন্দরী, এমন সুন্দরী বউ পেয়ে দাদা আমায় ভুলে যাবে না তো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর পার্বতীর সাথে ব্যবসায়ী সুরেশের বেশ ধুমধাম করে বিয়ে হয়। গ্রামের সবাই বিয়েতে উপস্থিত ছিল। হ্যাঁ রে দিদি, তুই চলে যাবি, তুই চলে গেলে আমরা আর কি করে এই বাড়িতে আরামে থাকবো? তোর কথা ছাড়া তো বাবা আর কারো কথাই শুনে না রে। তার উপর বাবার কাছে ওই কুটনি বুড়িটা খালি আমাদের বিরুদ্ধে কথা লাগায় আর বকা শোনায়। তুই থাকলে তো সেই বকা থেকে আমরা বেঁচে থাকতাম দিদি, এবার কি হবে রে? আরে পাগড়ির দল, আমি কি আর আজীবনই ভাঙা বাড়িতে তোদের জন্য পড়ে থাকবো রে? আমাকে তো যেতেই হতো। শোন, তোরা এখন থেকে ওই বুড়িকে চোখে চোখে রাখবি, ওর কোনো কাজে ভুল হলেই ওকে ইচ্ছে মতো কথা শোনাবি, আর ওকে সারা দিন একটার পর একটা কাজ করাবি, তাহলেই বাবার কাছে কথা লাগানোর সময়টাই পাবে না। তখনই কাদম্বিনী বুড়ি সেখানে আসে। আরে আরে, তুমি এখানে? দীর্ঘদিন তোমার আয়ু হবে, তোমার কথাই হচ্ছিল। তা কি দরকারে এখানে এসেছো? কাজকর্ম সব শেষ? হ্যাঁ দিদি ভাই, কাজকর্ম সব শেষ। তুমি চলে যাচ্ছ, তোমাকে তো ঠাম্মি হিসাবে আমার কিছু দেওয়া দরকার। অত তো সামর্থ্য নেই, নিজের ছেলের বউয়ের জন্য একটা একটা পিতলের ঘড়া রেখেছিলাম, এই ঘড়াটাই তোমায় দিতে চাই দিদি ভাই। এই নাও, এটা তোমার উপহার। মনে কিছু নিও না, অতি সামান্য উপহার, যা সামর্থ্য তাই। এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ীর বউ আমি, তুমি ভাবলি কি করে তোমার মতো কাজের ঝি আর এমন কুটনিবড়ির থেকে আমি এত সস্তার উপহার নিব? এত সাহস কোথায় পাও? যাও এখান থেকে। আর হ্যাঁ, আমি চলে যাবার পর আমার বোনেদের ভালো মতো খেয়াল রাখবে, বুঝেছো কি বলেছি? দিদির বিয়েতে অনেক লোক হওয়ার কারণে খাবার কমতি পড়েছে, তাহলে তুমি আমাদের জন্য গরম গরম কিছু খাবার দাবার রান্না করো, খাবার যেন ভালো হয়। কাজে তো কোনো মনই থাকে না তোমার, বুড়ি একটা।
আর শুনো, কাল সকাল থেকে তুমি গোল গোল করে রুটি বানাবে। তোমার রুটিগুলো দেখতে খুবই বাজে হয়। কালকে যদি রুটি দেখতে বাজে হয়, তোমার কিন্তু খবর আছে। আজকেও তোমার রুটিগুলো এমন মানচিত্রের মতো আঁকাবাঁকা কেন হয়েছে শুনি? হ্যাঁ, আমি তো অনেক যত্ন করে বানিয়েছিলাম। বুড়ি মানুষ, চোখে দেখি না, তাই হয়তো। খেয়ে নে, স্বাদে তো আর মন্দ হয়নি। খা রে মা, খা। হ্যাঁ মেজদি, দেখতে যদিও গোল হয়নি, কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদের হয়েছে রে। বাদ দে, তুই তো পেটুক, যা পাবি তাই খাবি। আর বর্দি কি বলে গিয়েছিল মনে নেই? কাজে ভুল ধরতে হবে। এই বুড়ি শোন, এরপর থেকে তুই যদি আমাদের মন মতো কাজ না করে দিস, তোকে ঘাড়ে ধরে বের করে দিব। এ কি মাসিমা, আপনি কেন চলে যেতে চাইছেন? আমি তো আপনার মাইনে সময় মতোই দিয়েছি, লাগলে বলুন আরও দিয়ে দিব। না রে বাবা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো আমাকে নিজের মায়ের মতোই ভালোবেসেছো, কিন্তু তোমার মেয়েরা আমায় একদমই পছন্দ করে না বাবা। তাই আর থাকবো না, আমি চলে যাচ্ছি বাবা। বুড়ি বলেও আত্মসম্মান আছে তো। মাসিমা, আপনাকে তো শুরুর দিনই বলেছিলাম, ওরা একটু ছেলে মানুষ, ওদের কথায় মনে কষ্ট নেবেন না। তাই বলে নাতনির বয়সী মেয়েদের মুখ থেকে তুই তুকারি গালিগালাজ শুনতে পারবো না। যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমার মেয়েরা ভীষণ অলস ও অহংকারী। ওদের অভ্যাসটা একটু ঠিক করো, না হলে তোমারই বিপদ হবে। আচ্ছা বউ, কাজের বুয়া আমায় জানালো তার অনেক জরুরি দরকার, সে কিছুদিন আর কাজে আসতে পারবে না। তাহলে আপাতত এই সংসারের রান্নাবান্না সব কিছু তুমি একটু সামলাও, আর আমার বোন রূপার যখন যা লাগে সেটারও একটু খেয়াল রেখো। এ কি বলছো তুমি? আমি বাপের বাড়িতে জীবনে একটি কাজও করলাম না, আর এত বড়লোক স্বামীর বাড়িতে এসে আমায় কাজ করতে হবে? আমার মতো সুন্দরী মেয়ে কাজ করলে হাতগুলো নষ্ট হয়ে যাবে না? আর কাজ করা যে কষ্ট, আমি কাজ টাজ করতে পারবো না। তা বললে কি আর হয়? তোমার সংসারের কাজ তোমাকেই তো করতে হবে, আর এটা তো কিছুদিনের ব্যাপার। একটু সামলে নাও, দয়া করে সামলে নাও। এরপর পার্বতী রান্না করতে করতে বলতে থাকে, হা, সবই আমার কপাল, কপাল। এরকম কালো কুচকুচে ছেলেকে বিয়ে করেছিলাম শুধুমাত্র একটা স্বপ্নে, ওর ঘরের রানী হয়ে থাকবো। এখন তো আমায় কাজের ঝির কাজ করতে হচ্ছে। আরে বৌদি, তুমি এসব কি রান্না করেছো? একটা খাবারও তো মুখে দেওয়া যাচ্ছে না। না হয়েছে নুন, না হয়েছে ঝাল। এসব কি? হ্যাঁ, খালি রূপ থাকলেই হবে? গুণও তো থাকতে হবে। আমার বাবা হাজার অসুস্থতায় মরে গেলেও একটি কাজেও কোনোদিন হাত লাগায়নি, আর আজ এই সংসারে আসতে না আসতে আমার কাজ করতে হচ্ছে। সেটারও আবার এত ভুল ধরছো কেন? যদি আমার খাবার পছন্দ না হয়, নিজের রান্না নিজে করে খাবে। ঢিংড়ি তুমিও কম হওনি, বুঝেছো? এসেছে আমার কাজের ভুল ধরতে। হ্যাঁ হ্যাঁ, বৌদি, তোমার সাহস কি করে হলো আমার সাথে এমন করে কথা বলার? দাদার কাছে তোমার নামে নালিশ করলে ভাবতে পারছো তোমার কি হবে? আমি কিন্তু আমার দাদার আদরের একমাত্র বোন, ভুলে যেও না কিন্তু তুমি। কাজের ঝি আসতে না আসতে রূপ বেরিয়ে গেছে। তবে রে শয়তান ননদিনী, আমায় হুমকি দিচ্ছিস? তোর দাদা আসুক, তোকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি, বুঝেছিস? রাধা, তুমি মৃত্যুর সময় আমায় বলেছিলে আমি যেন তোমার 3 মেয়েকে কোনোদিন কষ্ট না দিই, কিন্তু তাদেরকে অতি আরামে রাখতে গিয়ে তাদের অভ্যাস আমি খারাপ করে দিয়েছি, অনেক অলস বানিয়ে দিয়েছি। এই অভ্যাস আমাকেই বদলাতে হবে বউ। বাবা, কাদম্বিনী বুড়ি কোথায়? ওকে দেখছি না যে। আমাদের খাবার দিচ্ছে না কেন সকালের এখনো? বলো বাবা। তোদের কি মনে হয় তোরা যেই ধরনের আচরণ সেই মুরব্বী মানুষটার সাথে করেছিস, এরপরেও কি সে আর এই বাসায় থাকবে? সে চলে গেছে। হ্যাঁ বাবা, তাহলে তুমি আমাদের সকালের খাবার তৈরি করে দাও, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, বুঝেছো? হ্যাঁ বাবা, জলদি জলদি তৈরি করে দাও। আর আমার চান করার জন্য ঘাটের পাড় থেকে পানি এনে দিও, গরমে গাটা ভিজে যাচ্ছে বারবার। যাও বাবা যাও, উঠো তুমি। এই ফাটাপুরা গরমের মাঝে আমি কম্বল গায়ে দিয়ে বসে আছি, একবার তো জিজ্ঞাসাও করলি না কেন? আমার ভীষণ জ্বর উঠেছে, আমি কোনো কাজ করতে পারবো না, তোরা একটু সামলে নে মা।
তুমি কি বলছো বাবা? আমরা ঘরের কাজ করব? কখনো না, আমরা না খেয়ে মরে যাব, তাও কোনো কাজ করব না, বুঝেছো? পার্বতী, এটা কি চা তৈরি করেছো? একেবারে বিস্বাদ লাগছে খেতে। সুন্দর মতো তৈরি করতে পারো না তুমি? এই দেখো, ভাই আর বোন মিলে সারা দিন আমাকে হুকুম দিয়ে কাজ করাও আর একটার পর একটা ভুল করো। আমি আর এই ঘরের কোনো কাজ করতে পারবো না। একটা বুয়া গেছে, আর একটা বুয়া আনো, বুঝেছো? আমার সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে করতে। ধ্যাত, ভালো লাগে না। তোমার চেয়ে তো একটা রিক্সাওয়ালাকে বিয়ে করলেও বেশি সুখে থাকতাম। বউকে দিয়ে এভাবে খাটাতে লজ্জা করে না? আচ্ছা পার্বতী, এটা তো তোমার নিজেরই সংসার। নিজের সংসারে কাজ করতে তোমার এত কষ্ট কিসের? তোমার কোনো আবদার তো অপূর্ণ রাখিনি, তারপরও আমার প্রতিও তোমার এত অভিযোগ। কয়দিন যাবৎ কাজের বোয়া নেই, তাতে এভাবে রূপ বেরিয়ে যাচ্ছে তোমার। বাহ পার্বতী বাহ, কি খেলা দেখালে! রূপবতী সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু তাকে রানীর হালে রাখতে পারবে না। তাহলে এরকম বিয়ের দরকার কি? দরকার কি? গুণ ছাড়া রূপের আর কি বা দাম আছে? হ্যাঁ রে মেজদি, খিদেই তো আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে। না খেয়ে তো আর থাকতে পারছি না রে। এবার বাবা তো রেঁধে দিচ্ছে না, কি হবে বল না? হ্যাঁ রে, আমারও তো গরমে সমস্ত শরীর বারবার ঘেমে উঠছে। চান করার পানিও নেই। কি যে করি, সকাল থেকে কিছুই ভালো লাগছে না। আমারও ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, দরজাটা খোলো। আরে, কে এলো? চল তো দেখি, কাদম্বিনী বুড়ি নাকি? আরে বর্দি, তুই? তোর এই অবস্থা কে করলো? হ্যাঁ, বল দিদি। বাবা এই কোন জায়গায় আমায় বিয়ে দিল? সারা দিন শুধু আমায় দিয়ে কাজ করাতে চায়, আর ভাই বোন দুজনা মিলে শুধুই আমার কাজের ভুল ধরে। আজ বাগানে মধু তুলতে গিয়ে মাছিরা কামড়ে কি করে দিল দেখ। আমার সমস্ত সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে। আহারে দিদি, এই তুই কি বলছিস? ভালো করেছিস ফিরে এসে। চল চল, বাবার কাছে গিয়ে কাহিনীটা খুলে বল। এসব তুই কি বলছিস পার্বতী? তাই বলে তুই তোর স্বামীর সংসার ছেড়ে চলে এলি? বিয়ের পর আসল ঠিকানা মেয়েদের স্বামীর ঘর, সেটা কি তুই জানিস না? আর তুই সামান্য কটা কাজের জন্য চলে এলি? হ্যাঁ বাবা, হ্যাঁ, ওই বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আমার পক্ষে একটি কাজও করা সম্ভব না। আমার মতো সুন্দরী মেয়ে কাজ করে কেন খাবে শুনি? তাই আমি চলে এসেছি। দেখো আমার কি হাল হয়েছে। আমি আর যাব না। ঠিক আছে, সেটা তোর সিদ্ধান্ত। তবে এ বাড়িতে কিন্তু আগের মতো আর বসে খাওয়া যাবে না মা। কাজকর্ম করেই তোকে খেতে হবে, বুঝেছিস? এ কি বলছো বাবা? এমনিতেই এক জায়গা থেকে কষ্ট পেয়ে ফিরে এসেছি, এখন তুমিও আবার কাজের কথা কেন বলছো বাবা? হ্যাঁ রে দিদি, কাদম্বিনী বুড়ি আমাদের খারাপ ব্যবহারে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর বাবারও গায়ে ভীষণ জ্বর, নড়তেই পারছে না। তাই আমাদেরই কাজকর্ম করতে হবে। না খেয়ে কতক্ষণ থাকবো বল? হ্যাঁ, বড়দি এসে ভালোই করেছে। আমরা তিনজন মিলে ভাগ বাটোয়ারা করে কাজ করলে সহজ হয়ে যাবে। কয়দিনেরই তো ব্যাপার। এরপর পার্বতী নদীর জলে চান করতে থাকে, আর বকুল থালা বাসন মাজতে থাকে। অন্যদিকে শ্যামা রান্নার বই দেখে রান্না করতে থাকে। বাবা, অনেক কষ্ট মষ্ট করে রান্নার বই দেখে রেঁধেছি, খেয়ে জানাও কেমন হলো। জীবনের প্রথম আমার মেয়েরা আমার জন্য কিছু করেছে, এর চেয়ে বড় পাওয়ার আমার কাছে আর কিছুই নেই রে মা। রান্নাটা যেমনই হোক। বাবা, আমি কিন্তু উত্তর পাড়ের নদীর জল থেকে ঠান্ডা ঠান্ডা পানি এনেছি, পানিটাও খেয়েও। আর আমি জীবনের প্রথম ঘরের সমস্ত ধুল ঝাড় দিয়েছি, দেয়ালগুলো কেমন চকচক করছে। জীবনের প্রথম কাজ করে বেশ ভালো লাগলো। কাজ করা সত্যি আনন্দের। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। এতদিন এত শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেছিলাম। কাজকর্মের মাঝে থাকলে শরীর মন দুটোই ভালো আর তাজা থাকে। হ্যাঁ রে মা, মনে খুশি নিয়ে কাজকর্ম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তোদের এই পরিবর্তন সত্যি চোখে দেখার মতো রে মা। অবশেষে জ্বরের অভিনয় করে 3 মেয়েকে পরিশ্রমী আর সংসারী করে তুলতে সফল হয়েছি বউ। এবার আমার আর চিন্তা নেই, নিশ্চিন্তে মরতে পারি। অন্যদিকে পার্বতী জল আনতে নদীর ধারে যাচ্ছিল।
কি ব্যাপার পার্বতী, কি খবর? শুনলাম তুমি নাকি কাজকর্মের ভয়ে স্বামীর সংসার ছেড়ে চলে এসেছো। হ্যাঁ, চলে এসেছি, তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো তোমার আমাকে প্রশ্ন করার কিছু নেই দিদি, তাই না? নিজের চরকায় তেল দাও। আরে আরে বৌমা, তুমি এই মেয়ের সাথে কথা বলছো কেন? এরকম অপয়া মেয়ের সাথে কথা বলো না। ছে, কাজের ভয়ে স্বামীকে ছেড়ে চলে এসে বাপের বাড়ি কিন্তু ঠিকই কাজ করছে। হ্যাঁ, তোমার প্যাটের মেয়েটা ওর মতো অপয়া হবে, বুঝেছো? কথা বলো না ওর সাথে। দিদি, তোমার শাশুড়ির মুখটা সামলে আমার সাথে কথা বলতে বলবে। কোন সাহসে উনি আমায় অপয়া বলছেন? রাগ করছিস কেন? ভুল কিছু তো বলছে না। মেয়েরা বিয়ের পর স্বামীদের সংসারে থাকার জন্য কি না করে, আর তুই সামান্য একটু কাজের ভয়ে চলে এলি বাপের বাড়ি। কতটা অলস তুই, ছি। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমাকে তুমি আমার স্বামীর বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো। সামান্য কাজকর্মের যন্ত্রণা থেকে বাঁচার জন্যে আমি এভাবে মুখ ফিরে সংসার ছেড়ে চলে এলাম। আমি অনেক বড় ভুল করেছি বাবা। আমি তোমার সাথেও অনেক অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করো। মারে, বাবারা তার মেয়েদের উপর কোনোদিনই রাগ করে থাকতে পারে না। আর আমি জানতাম একদিন তুই তোর ভুল বুঝবি মা। কান্না করিস না, কাল সকালেই তোকে জামাইয়ের বাড়িতে দিয়ে আসবো, সুখে সংসার করিস। পরদিন সকালে বাবুলাল তার মেয়েকে নিয়ে জামাই বাড়ি যায়। দেখো বাবা জীবন, মা মরা তিনটা মেয়ে আমার, ওদেরকে অনেক আদর করেছি, অনেক অন্যায় আবদার ওদের ছোটোর থেকে রেখেছি। সেজন্য হয়তো বা সংসার করতে এসে একটু ছেলে মানুষই করে ফেলেছে। তুমি ওকে ক্ষমা করে তোমার সংসারে ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। দেখুন, আপনার মেয়েকে তো আমি কোনোদিনই আমার সংসার থেকে তাড়াতে চাইনি। এবার সেই কাজের ভয়ে এ বাড়িঘর ছেড়ে চলে গেছে, এতে তো আমার কিছু করার নেই। হ্যাঁ গো, আমার ভুল হয়ে গেছে। ভুল তো মানুষ মাত্রই হয় বলো। আমি এখন থেকে তোমার আর তোমার বোনের পরিপূর্ণ খেয়াল রাখবো, এই সংসারের সব কাজ করব ভালোবেসে মন থেকে। তুমি আমায় গ্রহণ করো। বৌদি, তুমি যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে তুমি আমি দুইজন মিলেই সংসারের কাজ করব, তুমি একা না। আর বৌদি জানো, তুমি যাওয়ার পর দাদা তোমার শোকে প্রায় পাথর হয়ে গেছিল। কত কান্না তোমার জন্য, কত ভালোবাসে। এরপর থেকে কাঠুরিয়া বাবুলাল তার বাকি দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আরে এই শুনো না, এই সকাল সকাল এত সাজুগুজু কিসের? কি হয়েছে তোর? মা, আজকে আমার ছোটবেলার কিছু বান্ধবী বাড়িতে বেড়াতে আসছে, বহু বছর পর দেখা, তাই একটু সাজুগুজু করছি। ও মামা, আমার দেখতে কেমন লাগছে বলো না? এটা আর নতুন করে বলার কি আছে? সব সময়ের মতোই তোকে একদম অপরূপ লাগছে। আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরী, সারা গ্রামে কি সারা বিশ্বেও এমন সুন্দরী মেয়ে আর নেই। অসংখ্য ধন্যবাদ মা। আচ্ছা মা, শুনো না, ওরা যেহেতু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি একটু সিঙ্গারা পুরি যেটা পারো একটু রেঁধে রেখো, ঠিক আছে? সকাল সকাল ক্ষুধা লেগেছে নিশ্চয়ই ওদের। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ব্যবস্থা করছি। তবে আর একটু আগে থেকে যদি জানাতেই একটু ভালো হতো। আরে এই শোনো না, এ কাক ডাকা ভোরে তুই এরকম বউ সেজে বসে আছিস কেন রে? মুখ ভর্তি মেকআপ দিয়েছিস। এই এই, তোর সেই ছোটবেলার স্বভাবটা এখনো গেল না রে টুম্পা, তাই না? আমি কই অত সেজেছি, একটু না সেজেছি, আমার কিন্তু ভালো লাগে না বেশি। আরে এই টুম্পা, ওকে খোঁচাস না তো। ও শোনো না, তোকে দেখতে কি যে হেভি লাগছে রে। তুই দিনকে দিন সুন্দরী হয়ে যাচ্ছিস রে, রহস্যটা কি?
দেখ টুম্পা দেখ, মাধবীর থেকে কিছু শেখ। মাধবী ছোটবেলার থেকে সবসময় আমার সুনাম করে, প্রশংসা করে, আর তুই শুধুই আমাকে খোঁচা দেস। এখনো তোর অভ্যাসটা যায়নি। আমি ভেবেছিলাম তোর অভ্যাসটি চলে গেছে। হ্যাঁ, ভালো লাগে না আমার এইসব একদম। আরে বাবা রে, তোরও তো ছোটবেলার মতো কথায় কথায় মুখ ফুলা দেওয়ার অভ্যাসটা গেল না। আমি তো মজা করে বলছিলাম রে বাবা, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। তো এবার নাস্তা পানি কিছু খেতে দিবি নাকি খালি বকাই শোনাবি বল দেখিনি? ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়চ্ছে। মা, ও মা, নাস্তা কি হলো? এদিকে দিয়ে যাও। এই নাও গরম গরম সিঙ্গারা। মা মা, তুমি ওদের চিনতে পেরেছো? ওই যে আমরা আগে যে বাসাটায় থাকতাম, ওখানে আমি যে স্কুলে পড়তাম, ওখানেই যে ওরা পড়তো, টুম্পা আর মাধবী। আমরা যে রোজ বাসায় দুপুরবেলা এসে তোমার হাতের খাবার বসে বসে খেতাম। এই, তোদের কি মনে আছে সেই কথাগুলো? টুম্পাকে দেখে তো চিনতে পেরেছি, ওকে কি আর ভোলা যায়? লক্ষ্মী মেয়ে। কিন্তু ওই পাশের মেয়েটিকে, ওকে তো চিনতে পারছি না আমি। হ্যাঁ মাসিমা, আমি মাধবী। আমার কথা ভুলে গেছেন? ছোটবেলায় যখন সুনয়না স্কুলে টিফিন ভুলে যেত, আমি যে বাসায় সুনয়নার টিফিন নিতে আসতাম। আপনি দেখতে তো আগের মতনই আছেন। ও, এখন মনে পড়েছে, তুমি হলে সেই টিফিন চোর মাধবী, যে কিনা আমার মেয়ের টিফিন নিয়ে নিজে অর্ধেক খেয়ে ওকে দিতে। যাকগে, তোমাকে তো সেই ছোটোবেলাতেই না করে দিয়েছিলাম। তোমার এই কালো অপয়া মুখ নিয়ে আমার মেয়ের সাথে দেখা করবে না, মিশবে না। তুমি তারপরেও এত বছর পর আমার মেয়ের সাথে দেখা করতে চলে এলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মা, চুপ করো। কি বলছো কি তুমি এসব? ওরা এত বছর পর আমার বাড়িতে এসেছে আর তুমি এমন করছো? তোমার সেই আগের অভ্যাসটি গেল না মা এখনো? না, ছি মা, ছি। তুমি আর একটি কথাও বলবে না ওদের, আমি এই বলে দিলাম কিন্তু। এই এই, আমি তোকে জন্ম দিয়েছি না তুই আমাকে জন্ম দিয়েছিস যে ওদের কথায় তুই আমায় কথা শোনাচ্ছিস? এরকম কালো অপয়া মেয়েদের থেকে দূরে থাকবি, না হলে তোর কপালটা ফুটো হবে, বুঝেছিস? তুই সুন্দরী, শুধুমাত্র সুন্দরীদের সাথেই মিশবি, বুঝেছিস? মাসিমা, 2025 সালে এসেও আপনি কালো আর ফর্সার মাঝে এরকম বর্ণবাদী আচরণ করছেন? ছি ছি ছি, আপনি তো এখনো সেই আগের মূর্খ যুগেই পড়ে রয়েছেন। ছি। টুম্পা, শুনো না, তোরা চুপ কর। তোরা কি ভুলে গেছিস বড়দের মুখে তর্ক দেওয়াটা মহা অন্যায়? আমারই সমস্ত ভুল হয়েছে। মাসিমা, আমায় ক্ষমা করবেন। আমি আর কোনোদিন আমার এই কালো ছায়া সুনয়নার উপরে পড়তে দেব না। এরপর দুই বান্ধবী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আরে এই, শুনো না, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি, আর কটা থালা বাটি আছে ওগুলো মেজে আনছি, ঠিক আছে? ঘরের খেয়াল রাখিস। আমি গেলাম কিন্তু। আমার মুখে মাখার নাইট ক্রিমটা ফুরিয়ে গেছে মা, আসার সময় নিয়ে এসো কিন্তু মনে করে। এরপর সুনয়নার মা পুকুর পাড়ে গিয়ে নোংরা থালা বাটি মাজতে থাকে। তার একটু পরেই সেখানে গ্রামের পুরোহিত এসে হাজির হয়। প্রণাম নিবেন বিমলা দেবী, কেমন আছেন? ভালো তো? আমি তো খুবই ভালো আছি পুরোহিত মশাই। তা হঠাৎ এই পুকুর ঘাটে কী মনে করে? আপনি কি পুকুর ঘাটে চান টান করবেন নাকি এখন? না 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 না, চান করতে আসিনি, আমি আপনার সাথেই কথা বলতে এখানে এলাম। তা আপনার মেয়ে দিন দিন যুবতী রূপসী হয়ে উঠেছে, তা মেয়েকে কি বিয়ে সাথে দিবেন? যদি দেন তাহলে আমার হাতে ঝাক্কাস একটা বিয়ের প্রস্তাব আছে, বুঝেছেন? ছেলে এই গ্রামেরই, ব্যবসা বাণিজ্য করে। মেয়ে যেহেতু জন্ম দিয়েছি, বিয়ে তো দিতে হবেই, কিন্তু আমার এই সুন্দরী রূপসী মেয়েকে যেন তেন জায়গায় তুলে দিব না। ছেলে দেখতে শুনতে ভালো হতে হবে, পরিবার ভালো হতে হবে, পয়সা করিও থাকতে হবে, বুঝেছেন? তবেই সেই ঘরে আমার মেয়েকে দিব। বিমলা দেবী, আপনার পছন্দ সম্পর্কে আমাকে আর নতুন করে বলতে হবে না। সেই জন্য আমি ছেলের ছবি সাথী করে নিয়ে এসেছি, একটু দেখুন, দেখলেই বুঝবেন। এই দেখুন, একেবারে রাজপুত্র ধরে এনেছি আপনার জন্য। এ কি, ছেলের গায়ের রং তো চাপা পুরোহিত মশাই। আমার এই সুন্দরী মেয়েকে কালো গায়ের রঙের ছেলের সাথে কি করে দিই বলুন তো? বিমলা দেবী, ছেলে মানুষের গায়ের রং ফর্সা হলেই কি চাপা হলেই কি, ছেলে মানুষের তো যোগ্যতায় কথা বলে। তারপরেও আপনি এক কাজ করেন, একবার সামনাসামনি ছেলের মায়ের সাথে কথা বলে দেখেন। আপনি যখন এত করে বলছেন, আপনার কথা তো আর ফালাতে পারি না। তাহলে সামনের সপ্তাহে সকালবেলা ওদের আসতে বলেন। আপনাদের মেয়েকে
আমাদের বড্ড পছন্দ হয়েছে। পুরোহিতের কাছে যতটুকু শুনেছিলাম, সামনাসামনি এসে দেখি আপনার মেয়ে তো আরো বেশি সুন্দরী, রূপে গুণে মা সরস্বতী। এইরকম সুন্দরী মেয়ে আমি আমার জন্মেও দেখিনি। আপনি রাজি থাকলে ওকে খুব শীঘ্রই ছেলের বউ করে বাড়ি নিয়ে যেতে চাই বিমলা দেবী। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াহুড়োর কি আছে? একমাত্র সুন্দরী রূপসীমের মা আমি। হঠাৎ করে তাড়াহুড়ো করে তো আর বিয়ে দিতে পারি না, যাচাই বাছাই তো করতে হবে। তা বিয়ের মাঝে যে দেনা পাওনা হয়, মানে পণের বিষয়ে তো আপনারা কোনো কথাই বলছেন না দেখছি। বিষয়টা কেমন? ছি 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 বিমলা দেবী, এত সুন্দরী মেয়ে আমাদের দিচ্ছেন বউ হিসেবে, এতেই আমরা খুশি। পণ ঠন কিচ্ছু নেব না, আপনার মেয়েকে মেয়ের মধ্যে ভালোবাসবো। আপনার মাথাটা এই বুড়ো বয়সে গেছে সুহাসিনী বেগম। আমি আমার পণ দেওয়ার কথা বলিনি। আমার মেয়ের মতো এমন সুন্দরী মেয়ে থাকতে আবার পণ দিব কিসের? উল্টে আপনার যে কালো ছেলের গলায় আমার এই সুন্দরী মেয়েটাকে ঝুলিয়ে দিতে চাইছেন, তা পণ হিসাবে আপনারা আমাকে কি দিবেন সেটাই জানতে চাইছিলাম। আপনার ছেলের চেহারার যা ছিরি! বিমলা দেবী, আপনি এইসব কি বলছেন? আমার ছেলের চেহারার যা চিরি মানে? আমার ছেলে হলো রাজপুত্তর। ছেলে মানুষের গায়ের রঙে কিচ্ছু হয় না, যোগ্যতাতেই সব। আহ মা, থামো। মাসিমা, আপনার কি চাওয়া পাওয়া আছে সেটা আপনি আমায় জানিয়ে দিন, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। এই তো এতক্ষণে কাজের কথা এসেছো। আমার মেয়েকে বিয়ের মধ্যে কম করে হলেও 10 থেকে 12 ভরি স্বর্ণ দিতে হবে, আর দামি বিয়ের পোশাক দিতে হবে। তবেই আমার মেয়েকে আমি আপনাদের হাতে তুলে দিব, এই বললাম। না হলে বাপু আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটা মাত্র সুন্দরী মেয়ে আমার। আচ্ছা ঠিক আছে মাসিমা, আপনি যা যা বলেছেন তাই হবে। আপনি এসব নিয়ে আর চিন্তা করবেন না। এরপর কিছুদিনের মধ্যেই সুনয়না এবং রমেশের বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। গোটা গ্রামের মানুষ এমন জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে অবাক হয়ে গেছিল। বৌমা, আজকে থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। আর কোনো সমস্যা হলে এই বুড়ো শাশুড়িটাকে অবশ্যই জানাবে। বাপ মরা ছেলে আমার, ওকে খুব ভালোবেসো। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রমেশের অনেক খেয়াল রাখবো, আর আপনাকেও নিজের মা হিসাবে ভালোবাসার চেষ্টা করব। ঠিক আছে বৌমা, এখন জলদি জলদি ঘুমিয়ে যাও। কালকে এই বাড়িতে তোমার প্রথম রান্নার রীতিটা করে ফেলতে হবে। ঠিক আছে, আমি গেলাম। ও সুন্দরী বউ, তোমার কাছে আমার আজকের রাতে একটাই চাওয়া, আমার মাটাকে অনেক ভালোবাসবে, আর এই কালো স্বামীর জন্য যদি একটু জায়গা থাকে তাকেও ভালোবাসবে। এসব আপনি কি বলছেন? মানুষের গায়ের রঙে কোনো সৌন্দর্য থাকে না। মানুষের আসল সৌন্দর্য তার মনে। আমি আপনাকে আর আপনার মাকে দুইজনকেই অনেক ভালোবাসবো। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে সুনয়না তো আমাকে এখনো একটা ফোনও দিল না। মেয়েটার কি ওই বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে না তো? যাই তো, মেয়েটাকে একটা ফোন দিয়ে দেখি কি খবর। কে রে মুখপুরি, বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে না যেতেই মাকে ভুলে গিয়েছিস? ফোন টোন দেস না কেন? আরে মা, তুমি যে কি বলো না, নতুন এক জায়গায় এসেছি, বুঝোই তো। আর তাছাড়া এখন আবার রান্নাবান্না করতে হবে, তো ওটার জন্য প্রস্তুত হচ্ছিলাম মা। কি বললি? আমার একমাত্র সুন্দরী মেয়ে, সে কিনা শ্বশুর বাড়ি গিয়ে কাজ করবে? কখনোই না। তুই এক্ষুনি অসুস্থতার ভান ধর, তোর শাশুড়িকে দিয়ে সব কাজ করা। এখন থেকেই যদি সব কিছু শক্ত করে না ধরিস, কোনো দিন কিন্তু আর কিচ্ছু ঠিক হবে না, বুঝেছিস? ও বৌমা, আমি রান্নাঘরে তোমার জন্য সব তৈরি করে দিয়েছি। এবার যাও, গিয়ে রান্নাটা বসাও। না মা, আমি আজকে রান্না করতে পারবো না। আমার শরীর ভালো লাগছে না। আজকে আপনি করে নিন, ঠিক আছে? কি বৌমা, আমি তো তোমাকে রাতেই বলেছি এটা আমাদের ঘরের রীতি, নতুন বউদের সকালের প্রথম রান্নাটা করতে হয়। তাছাড়া একটু আগেও তো তুমি এমন কিছু বলনি, হঠাৎ এখন না করছো যে? না, কোথায় করলাম মা? আমি তো বলেছি আমার শরীরটা খারাপ। আপনারাও না আসতে না আসতেই ছেলের বউদের কাজে লাগিয়ে দিতে চান। একটা দিনকে আপনি রান্না করতে পারবেন না নাকি? আমার শরীর ভালো না।
আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, শরীর ভালো না, বিশ্রাম করো, আমি গিয়ে সব করে নিচ্ছি। ঠিক আছে, আমি যাই। এরপর রমেশের মা রান্নাঘরে এসে রান্না বান্না করতে থাকে। অন্যদিকে সুনয়না মায়ের কথায় শাশুড়িকে সাহায্য না করে সাজগোজ করতে থাকে। ও মা, তুমি এই ধুলোবালির মধ্যে উঠোন ঝাড়ু দিচ্ছ কেন? তোমার তো ধুলোবালিতে অ্যালার্জি আছে মা। শুনো না, কোথায় গিয়েছে? এই শুনোয় না, বৌমার শরীরটা আজকে তো খারাপ, তাই আজকের মতো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি রে বাবা, কোনো ব্যাপার না। হ্যাঁ, কি বলছো মা? শুনো না, তো একটু আগেও আমার সাথে কথা হলো ফোনের মধ্যে। কই, ওর তো শরীর খারাপও বলেনি। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। শুনো না, তুমি আমার মাকে শরীর খারাপ বলে এখানে বসে সাজগোজ করছো, আর আমার মা ওই জায়গায় ধুলোবালুর মধ্যে উঠোন ঝাড়ু দিচ্ছে। তুমি জানো না আমার মায়ের অ্যালার্জির সমস্যা আছে? এইসব কি, আমি তো বুঝলাম না। রমেশ, আমি এতক্ষণ ধরে তোমার জন্য সাজগোজ করছি, আর তুমি তোমার মায়ের কথা আমায় কথা শোনাচ্ছ? বুঝেছি, উঠোন থেকেই তোমার কানটা ভরে দিয়েছে। আমার কান কেউ ভরেনি, আমার চোখ আছে, আমি চোখ দিয়ে সব দেখতে পাই। এবার এইসব রাখো আর মায়ের কাজে গিয়ে সাহায্য করো, যাও। কোনো উপায় না দেখে সুনয়না এসে উঠোন ঝাড়ু দিতে থাকে। ঠিক একটু পরেই সুনয়নার মা সেখানে এসে হাজির হয়। আমি ঠিক সন্দেহ করছিলাম ওরা আমার মেয়েটাকে কাটিয়ে মারছে, কিন্তু তুই আমার কথা কেন শুনলি না? তোকে না করেছি? মা, আমি তোমার কথা শুনেছিলাম, কিন্তু আমার ওই বুড়ি শাশুড়িটা আমার স্বামীর কান ভরিয়ে দিয়ে আমায় অনেক কথা শুনিয়েছে, তাই এখন না পেরে সে উঠোন ঝাড়ু দিচ্ছি মা। কি কি বললি? আমার এই সুন্দরী রূপসী মেয়ের উপর এত অত্যাচার! চল দেখিনি, ওদের 12টা বাজাচ্ছি। বাহ, কি সুন্দর চিত্র! আমার এই সুন্দরী মেয়েটাকে বাহিরে কাজ করাচ্ছে, আর এদিকে মা ছেলে বসে কুটকাচালি করছে। মা, আপনি এসব ভুলভাল কি বলছেন? আর আপনি কখন এলেন এখানে? হ্যাঁ বিয়ান, আপনি কখন এলেন? বলে আসবেন না। আর কোনো কুটকাচালি তো করছিলাম না, আমার শরীর ভালো না, তাই বৌমা একটু সাহায্য করছি কাজে, এই আর কি। আপনার শরীর খারাপ দেখে আমার মেয়ে কি করবে? হ্যাঁ, আপনাদের বাড়িতে কাজের ঝি রেখে নিতে পারেন না? আমার মেয়েকে দিয়ে কোন সাহসে আপনারা কাজ করান? একমাত্র সুন্দরী রূপসী মেয়ে আমার, কোনো দিন একটা কাজও আমি করতে দেইনি, আর এখন আপনারা ওকে দিয়ে উঠোন ঝাড়ু দেওয়াচ্ছেন? ছি ছি ছি, আমার ঘেন্না লাগছে এমন জায়গায় বিয়ে দিয়েছি আমার মেয়েকে। শাশুড়ি মা, এবার আপনি থামেন। অনেকক্ষণ ধরে আমার মাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। বৃদ্ধ অসুস্থ শাশুড়ির কাজে সাহায্য করা যদি এত বড়ই পাপ হয়ে যায়, যান আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে চলে যান। রমেশ, কি বললে তুমি? তোমার মায়ের জন্য আজকে তুমি আমায় বাড়িতে চলে যেতে বলছো? হ্যাঁ? আরে বাবা, তোমরা সবাই তোমাদের মাথাটা শান্ত করো, এত রাগারাগি আমার ভালো লাগছে না। দেখেছিস দেখেছিস তোর স্বামী কেমন করলো? এরপরেও কি আর এই বাড়িতে থাকবি? এক্ষুনি চল বাড়িতে। এরপর সুনয়নার মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। ও মামা, দেখতে দেখতে একটা মাস কেটে গেল, এখনো তো রমেশবাবু আমার একটা খোঁজও নিল না, আমায় নিতেও এলো না, আমার খুব ভয় করছে মা। আরে ধুর পাগলি মেয়ে, ভয় কিসের? তোর মতো সুন্দরী রূপবতী বউ রেখে অন্য কোথায় যাবে? ওর মতো কালো ছেলে দেখবি কয়দিন পর তোর পায়ে এসে ধরবে, বুঝেছিস? চিঠি এসেছে, বাড়িতে কেউ আছেন? আরে ও চিঠিওয়ালা কাকু, হঠাৎ এত বছর পর আমাদের বাড়িতে তোমার আগমন, কি হলো? চিঠিওয়ালার কাজ তো শুধুই চিঠি দেওয়া রে মা। চিঠি দিতেই এসেছি, তোদের নামে চিঠি আছে, বুঝেছিস? চিঠিটা নে। চিঠি আমাদের নামে? হঠাৎ কে দিল? দাও তো দেখি। এই নে রে মা, জলদি ধর। শুনো না, প্রথম দিন তোমায় দেখতে গিয়ে তোমার মায়ের ব্যবহার আমাদের মোটেও ভালো লাগেনি, কিন্তু তারপরেও সম্পর্কটাকে এগিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, কারণ তোমার চেহারার মায়া আমায় আটকে দিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি অন্যরকম, কিন্তু না, আমি ভুল। মায়ের গুণেই মেয়েরা হয় সেটাই প্রমাণ হয়ে গেল। তোমার সাথে আমার এক ছাদে থাকা সম্ভব না। খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ইতি, হতভাগা স্বামী। মা, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, রমেশ ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, চিঠিতে সব লিখেছে। মা, আমার সর্বনাশ হয়ে গেল তোমার কথায়, তোমার কাছে আমার সব শেষ হয়ে গেল। হ্যাঁ,
আরে ধুর পাগলি মেয়ে, এইসব নিয়ে চিন্তা করছিস কেন? ওর মতো কালো ছেলে যদি তোকে ডিভোর্স লেটার পাঠাতে পারে, তুইও ওকে লাথি দিয়ে আরেকটা জায়গায় বিয়ে করে নিবি। কান্না বন্ধ কর। একদম চুপ করো মা। তোমার এই কুবুদ্ধি শুনে শুনে আমি আমার সোনার সংসারটাকে হারিয়েছি। একটা কথা মাথায় রেখো, রমেশকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ও যদি আমায় ছেড়ে দেয় আমি বাঁচবো না। এরপর থেকেও তোমার অহংকার নিয়ে। শুনো না, আমি পুকুর ঘাটে পানি আনতে যাচ্ছি। সে সকাল থেকে দানা পানি কিছু মুখে নিসনি। কিছু তো খা, অসুস্থ হয়ে যাবি তো। উঠ, খাবার দেই। আমি কিচ্ছু খাবো না মা, যতক্ষণ না রমেশ এসে আমায় নিয়ে যাবে। আমি কিচ্ছু খাবো না, আমি এভাবে মরে যাব। এবার তুমি খুশি থাকো মা। বিমলা দেবী পুকুর পাড়ে পানি ভরতে গেলে প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যায়। আরে বিমলা দেবী, খবর পাচ্ছি তোমার সুন্দরী রূপবতী মেয়ে নাকি সংসার টিকছে না। এইসব তোমাদের কে বললো? কে আর বলবে গো কাকিমা, হাওয়ায় হাওয়ায় খবর ছড়িয়ে যায়। আপনার সুন্দরী রূপবতী মেয়ের খবর সবার মুখে মুখে। তো এমন সুন্দরী হয়ে লাভ কি যদি সংসারই করতে না পারে? মেয়েটাকে নিয়ে যা অহংকার করতেন। হায় ঈশ্বর, আমি এসব কি করলাম? আমার এই সুন্দরী মেয়েটা এখন মরতে বসেছে, সংসার ভেঙে যাচ্ছে, এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। আজকে আমার কুবুদ্ধির কারণে সব হলো। না না না, আমি যখন সব নষ্ট করেছি, এবার আমাকেই সব ঠিক করতে হবে। বিয়ান, আমায় ক্ষমা করে দিন। দয়া করে আপনার ছেলেটাকে পাঠান, আমার মেয়েটাকে নিয়ে আসতে বলেন। আমার মেয়েটা যে আপনার ছেলের জন্য মরে যাচ্ছে। কান্নাকাটি করবেন না বিয়ান। ওই যে দেখেন, আমার রমেশটাও আপনার মেয়েকে ছাড়া একেবারেই অসুস্থ হয়ে গেছে। আমি এক্ষুনি রমেশকে পাঠাচ্ছি বৌমাকে আনতে। এরপর সঙ্গে সঙ্গে রমেশ তার বউকে নিয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। মা, আমায় আপনি ক্ষমা করে দিন। আমার মায়ের কথায় আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি এমন ভুল আর কোনো দিন করবো না। আপনাকে খুব ভালোবাসবো মা। ওরে আমার বৌমা, আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে না রে মা। ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছি, সেটি আমি খুশি মা। খুব মনে পড়েছে তোর কথা এই কয়দিন রে মা। আরে বাবা, এবার কান্নাকাটি থামাও। এতদিন তো অনেক কান্নাকাটি হলো, এবার সব ভুলে আসো, আমরা সুখে সংসার করি। এরপর থেকে সুনয়না তার শাশুড়ি আর স্বামীকে নিয়ে বেশ সুখে সংসার করে। সুনয়নার মাও আর তার মেয়ের রূপ নিয়ে অহংকার করে না।